পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, দেশের কোভিড পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক পর্যায়ে চলে যাচ্ছে, যেটি গোটা বিশ্ব জুড়েই একই রকম ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। কোভিডের ভ্যাকসিন যে আশা জাগিয়েছিল, ভ্যাকসিন অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু ভ্যাকসিন মানুষ নিচ্ছেও। প্রাথমিক অবস্থায় ভ্যাকসিন নিয়ে নানা রকমের প্রশ্ন থাকলেও কিন্তু কোভিডের নানান ভ্যারিয়েন্ট আসলে কোভিড পরিস্থিতিকে সংকটের মধ্যে ফেলে দিয়েছে। সরকার ইতিমধ্যেই এক দফা লকডাউনের ঘোষণা দিয়েছিল, কিন্তু সেটি কোনোভাবেই তেমন কোনো কার্যকর ফল আনতে পারেনি। কেননা এই লকডাউনের মধ্যেই সিদ্ধান্তের নানা রকমের পরিবর্তন হয়েছে, দোকানপাট খুলে দেওয়া হচ্ছে, গণপরিবহন চালু করা হয়েছে। কিন্তু দ্বিতীয় দফা আরেক দফা কঠোর লকডাউনের ঘোষণা সরকারের দিক থেকে দেওয়া হচ্ছে আগামী 14 এপ্রিল থেকে। এবং কোভিড পরিস্থিতির মধ্যেই অনেকে আন্দোলন সংগ্রাম করছেন, দোকানপাট খোলা রাখতে চেয়েছেন, বিশেষ করে ব্যবসায়ীরা, ঢাকার বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা এবং কর্মচারীরা। সেই সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি তো সাম্প্রতিককালে হেফাজত কেন্দ্রিক কিছু উত্তেজনা আমরা লক্ষ্য করেছি, এবং তার খানিকটা রেশ এখনো পর্যন্ত আমাদের রাজনৈতিক অঙ্গনে আছে। সামনে রমজান মাস, মানুষের মধ্যে নানা রকমের প্রশ্ন, উদ্বেগ, একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে কোভিড পরিস্থিতি, এবং সেটিকে কেন্দ্র করে জীবন জীবিকার কি হবে, সবকিছু নিয়েই মানুষের মধ্যে নানা রকমের উদ্বেগ আছে। কোভিড আলোচনার মধ্যে ভ্যাকসিন যে আশা জাগিয়েছিল এবং মোটামুটি ভাবে সরকারের দিক থেকে নিশ্চিত করা হয়েছিল যে বাংলাদেশের নাগরিকরা সবাই ভ্যাকসিন পাবেন যাদের পাওয়া উচিত, এবং সবাই বিনামূল্যে পাবেন। সেটির যাত্রাও শুরু হয়েছিল, ভ্যাকসিন ব্যবস্থাপনাও বাংলাদেশের প্রশংসা করিয়েছে। কিন্তু হঠাৎ করে আমরা লক্ষ্য করলাম যে প্রথম দফা ভ্যাকসিন প্রদান শেষে দ্বিতীয় দফায় দ্বিতীয় ডোজ যখন মানুষ নিতে যাবে, বা অনেকের যখন প্রথম ডোজ নেওয়া হয়নি, তখন ভ্যাকসিনকে কেন্দ্র করে এক ধরনের সংকট তৈরি হচ্ছে। এখন আলোচনা চলছে যে কোত্থেকে ভ্যাকসিন আনা যায়। কেউ কেউ চীনের কথা বলছেন, কেউ কেউ রাশিয়ার কথা বলছেন, সরকারের দিক থেকে হয়তো যোগাযোগ করা হচ্ছে। কিন্তু অনেকেই মনে করেন যে সময় তাড়িতে ভ্যাকসিন সবচেয়ে জরুরি, সেই সময়টাতে আসলে এই হোমওয়ার্ক করা বা এই প্রস্তুতি নেওয়া একটু কষ্টসাধ্য বা কঠিন হয়ে দাঁড়াবে। সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেলেন মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক উপদেষ্টা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন সেক্রেটারি জন কেরি। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরে যেটি প্রধানমন্ত্রীকে বলেছেন যে বাংলাদেশ যদি চায়, যুক্তরাষ্ট্র ভ্যাকসিন বাংলাদেশকে দিতে প্রস্তুত আছে। সামগ্রিক এইসব পরিস্থিতি নিয়ে কথা বলবার জন্য দুজন রাজনীতিক আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় যুক্ত হচ্ছেন। ঢাকার ধানমন্ডির বাসা থেকে যুক্ত হচ্ছেন জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, জাতীয় পার্টির কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, এবং কিশোরগঞ্জের গচিহাটা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় সাবেক সংসদ সদস্য, অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। মিস্টার কাজী ফিরোজ রশিদ, আপনি একজন রাজনৈতিক আইন প্রণেতা, আমি জানি এটি হসপিটালের দায়িত্ব আপনি এখন আছেন। সব মিলিয়ে কি মনে হচ্ছে, কোভিড পরিস্থিতিকে কিভাবে দেখছেন আপনার, এবং ঢাকা নগরীতে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, আপনার কাছে কি মনে হচ্ছে যে এটি আসলে কতটা নিয়ন্ত্রণের মধ্যে আছে, কতটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? ধন্যবাদ। আজকে করোনার এই কোভিড-19 প্রথম ধাক্কাটা আমরা অত্যন্ত সাকসেসফুলি ফেস করেছিলাম, কারণ আল্লাহ অশেষ রহমত যে প্রথম ধাক্কায় যে ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার কথা ছিল, মানুষের প্রাণহানির কথা ছিল, সে ধরনের হয়নি। এই না হওয়ার পরেই কিন্তু সমস্ত ডিপার্টমেন্টগুলো, বিশেষ স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর গাছালা লাভ হয়ে গেল, তার অন্যদিকে মনোনিবেশ করলো। দ্বিতীয় ওয়েবটা যে অনেক শক্তিশালী ভাবে আসতেছে এবং ভিন্ন রূপ ধারণ করে আসতেছে, এইটা কিন্তু চিরাচরিত আগের যে অবস্থা ছিল কোভিড-19 তার যে নেচার ছিল সেটা সম্পূর্ণ চেঞ্জ করে আফ্রিকান একটা ভাইরাসের রূপ নিয়ে সমস্ত ইউরোপকে জ্বালিয়ে পুড়িয়ে তারপর আমাদের দেশে প্রবেশ করছে। খুব আস্তে আস্তে আসছে, একদিনে প্রথমবার তো ধরেন চায়না থেকে আসলো, অন্য দেশ থেকে, ইটালি থেকে যারা আসলো তাদেরকে আমরা কন্ট্রোল করতে পারলাম না, দেশে চলে গেল, একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হলো। এইবার তো আমাদের কিছুটা আমাদের আগে থাকতেই অ্যালার্ট থাকা উচিত ছিল যে বাইরে ইউরোপিয়ান দেশ থেকে, বিদেশ থেকে যারা আসবে তাদেরকে আমরা খুব স্ট্রিক্টলি 14 দিন আমরা যদি কোয়ারেন্টাইনে রাখতে পারতাম,
পরীক্ষা নিরীক্ষা করে পাঠাতে পারতাম। বিশেষ করে ইংল্যান্ড থেকে যারা আসলো তাদেরকে আমরা হোটেলে পাঠিয়ে দিলাম, হোটেলে তারা ব্যাগ এন্ড ব্যাগেজ রেখে তারা বেরিয়ে চলে গেল বাড়িতে। এই যে সেই সিলেট থেকে শুরু হলো এবং সেখান থেকে শুরু হলো কিন্তু এটা, এবং ব্যাপকভাবে শুরু হলো। মার্চের মাঝামাঝি যখন আমরা ব্যস্ত ছিলাম আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসবে এবং বঙ্গবন্ধু শতবার্ষিকী নিয়ে, এবং সবাই যখন এইদিকে মনোনিবেশ করছে, ঠিক তখনই সবাই জানতে এই মরণ ব্যাধি, এই করোনা, এটা গোটা শহরকে চারদিক থেকে আক্রমণ করে ফেললো। আমাদের দেখেন ঢাকা, চিটাগং, সিলেট, নারায়ণগঞ্জ, এই কিছু কিছু বড় শহর ভীষণভাবে আক্রান্ত হয়ে পড়লো। এবং এখন আপনি যেটা আমাকে প্রশ্ন করেছেন, এটা একদমই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আপনি লক্ষ্য করছেন যে একজন রোগী যখন আক্রান্ত হয়ে পড়ে, তার স্বজনরা যে কি আকুতি করে যে আমার মাকে একটা সিট দেন স্যার, যেখানে ইচ্ছা, যেখানে পারেন, যে কোনো হাসপাতালে। হাসপাতাল নেওয়ার পরে তাকে তো বারান্দায় রাখা হয় বা বাইরে অ্যাম্বুলেন্সে রাখা হচ্ছে, সেখানে তো অক্সিজেন নেই, অক্সিজেন তীব্র সংকট। হাসপাতাল নেওয়ার পরে সেই রোগীকে চেয়ারে বসিয়ে অক্সিজেন দিয়ে কতক্ষণ বাঁচিয়ে রাখা যায় বলেন? তার লাগবে হয়তো 30 লিটার, তাকে আমরা দিচ্ছি 5 লিটার 7 লিটার। এটা দিয়ে তো একটা মানুষকে ওইভাবে রাখা যায় না। হাই ফ্লো অক্সিজেন দরকার, অনেক আইসিইউ দরকার। আমাদের দুর্ভাগ্য যে আমরা এমনই গাছাড়া ভাব দেখালাম। এই বসুন্ধরায় গতবার যখন 300 বেডের একটি 2000 বেডের একটি হাসপাতাল রাতারাতি করে ফেলানো হলো, এবং 300 রাস্তার উপরে, আপনি জানেন এখানে প্রায় 35 কোটি টাকা খরচ করলো স্বাস্থ্য অধিদপ্তর, প্রকৌশলী বিভাগ, এবং খুব বাহবা পেল আমাদের। সেই হাসপাতালটা কালকে দেখলাম হঠাৎ গায়েব হয়ে গেছে। কি আমাদের রুগীরা কোথাও জায়গা পাচ্ছে না, এখন 2000 সিটি হাসপাতাল নেই। তারা বলছে কিন্তু আমরা মনে করছি এটার প্রয়োজন নেই, আমরা সেই হাসপাতাল গুটিয়ে কোথায় কারে দিয়ে দিছি। একটা হাসপাতাল গায়েব হয়ে গেছে, সেখানে রাস্তা বিরামভূমি। এটা স্যার দেখেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কৃষি মার্কেটের উপরে প্রায় 14 কোটি টাকা খরচ করে একটি কোভিড হাসপাতাল তৈরি করলো রাতারাতি। 80% কাজ শেষ, তারপর 20% বন্ধ করলো তারা, কারণ আমরা কোভিড আক্রমণ কিছুটা কমে আসলো, জানুয়ারি মাসে অনেকটা কমে আসলো, তারা এখানে অন্য কাজে মনোনিবেশ করলো। গতকাল দেখলাম যে এই কৃষি মার্কেটের উপরে আরো উপরে গিয়া আরেকটা নতুন হাসপাতাল তারা তৈরি শুরু করছে নতুন করে, যেখানে তারা আরো টাকা খরচ করতেছে। এবং এইটা যে মাত্র 20% বাকি ছিল, এইটা যদি শেষ করতো তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না। এইটা ওই অবস্থায় রেখে নতুন দিকে তারা মনোনিবেশ করছে। অর্থাৎ তারা চাচ্ছে কি, এত বড় অনিয়ম, সমন্বয়তা এবং দেখার মতো কেউ নেই, কারোর কাছে কোনো জবাবদিহিতা নেই, এইভাবে তারা একটার পর একটা প্রজেক্ট নিচ্ছে, মানুষের জীবন নিয়ে এইভাবে তারা সিনেমা খেলতেছে। সরকার কি করবে? দেখেন, সরকার চাচ্ছে একটা লকডাউন দিল, কেউ মানতে চাচ্ছে না। কেন মানে না? আপনি টেলিভিশন দেখেছেন তো, মানতে চাচ্ছে না মিস্টার কাজী ফিরোজ রশিদ, কিন্তু আমরা তো দেখলাম লকডাউন দিয়েই আবার আপনি পরের দিনই বললেন যে গণপরিবহন চলবে, তারপরের দিন বললেন দোকানপাট 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকবে। তাহলে এটা কোন ধরনের লকডাউন? এইটা চাপের চোটে শোনেন, ওইদিকে বিজেপি তাদের বললেন অফিস খুলতে হবে, আমাদের গার্মেন্ট শিল্প বন্ধ হলে তো আমাদের শ্রমিক বেকার হয়ে যাবে। সেইটা যেহেতু খোলা গেল, লোকে বললো যে আমরা অফিসে যাবো কিভাবে, আমাদের গণপরিবহন খুলে দাও, দিল খুলে। দোকানদাররা বলল যে আপনি বাংলা একাডেমিতে বই মেলা উৎসব করতেছেন, আপনি বৈশাখী মেলা উৎসবের আয়োজন করতেছেন, আপনারা সমস্ত কিছু চলতেছে, আপনি তো বই মেলা পর্যন্ত চালু রেখেছেন, আপনি গেমস করছেন, অনেক কিছুই করছেন না। তারপর একটা নির্বাচন হচ্ছে ভাই, বিজেপি নির্বাচন হয়ে গেল, আপনি নির্বাচন বন্ধ করতেছেন না, কারণ না স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। কোন নির্বাচনে স্বাস্থ্যবিধি মানা হয়? একজনের সংস্পর্শে আসতেছে, হ্যান্ডশেক করতেছে, তো ভোট দেবে না। প্রত্যেকটা ইলেকশন হয়ে যাচ্ছে। এবং দেখেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের সব থেকে বড় সংগঠন, আমাদের FBCCI, হ্যাঁ, বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি, হ্যাঁ,
সেইখানে নির্বাচনের তফসিল ঘোষণা করলো, 5ই মে নির্বাচন হবে। ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলল যে না, এই নির্বাচন আপাতত কোভিড এর কারণে আমরা স্থগিত করলাম, এইটা আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত, এই মধ্যে পরে করলে হবে। হ্যাঁ, ঠিক তার 2-3 দিন পরে আরেকটি চিঠি বলে না, যারা নির্বাচন ঘোষণা করছে তারা করিয়ে ফেলাম বিসমিল্লাহ। অর্থাৎ যে যা বলতেছে তাই তারা করতেছে। পরপর 2টি চিঠি তারা দিল, একটা যে আপনারা বন্ধ করেন, এই সমস্ত মানে কি দাঁড়াবে যে আপনার সন্তান যদি যা খুশি তাই করতে চায় আপনি কি করতে দেন? মানে সে যদি আগুনে ঝাঁপ দিতে চায় আপনি কি দেবেন? এখন যে যেখানে আছে সে সেখানে তার আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপনার কর্মকর্তা কর্মচারীরা যা খুশি করতে চাইলে আপনি করতে দেবেন? করবে, তারা করবে, কেন করবে না? কারণ নিয়ন্ত্রণ নেই। যদি নিয়ন্ত্রণ থাকতো, আজকে একটা চিঠি দিলাম, কালকে চাপে চোটে আরেকটা চিঠি দিয়ে দেবে। এইভাবে যদি হয় এবং সবকিছু যদি একজনের উপর নির্ভর করে যে মাননীয় প্রধানমন্ত্রী সবকিছু করবেন, কে করেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন। আপনারা কি করতেছেন বসে? এই যে কোভিড আসবে, আপনারা কে বলছে যে আপনি অন্য কাজে মনোনিবেশ করেন? আমরা তো কোভিড এর মধ্যে দিয়ে যাচ্ছি একটা বছর, তার মধ্যে আপনি এত ঢিলে নামি কেন দিলেন? কেন এই যে 2000 বলে হাসপাতালটা উধাও করে দিলেন ওখান থেকে? এই টাকার দায়িত্ব কে নেবে? এই যে আপনি 35 কোটি রাতারাতি খরচ করে এই যে করে আবার বন্ধ করে দিলেন, হাসপাতালটা গায়েব হয়ে গেল, এইটা দায়িত্বটা কে নেবে? কৃষি মার্কেটের উপরে আপনি প্রায় 15 কোটি টাকা খরচ করে 80% হাসপাতাল বানিয়ে সেটা বন্ধ করে রাখলেন। এখন আবার তার উপরে যে আরেকটা হাসপাতাল বন্ধ, কালকে যে মাননীয় মন্ত্রী ফিতে কাটতেছে হাতের লিগা, কালকে যে আরেকটা আমি শুরু করে দিলাম বিসমিল্লাহ, আগেরটার কোনো খবর নাই। এই যে একটা পর একটা এই সমস্ত সমন্বয়হীনতা, জবাবদিহিতা কোথাও যদি না থাকে, তাহলে মানুষ তো এইভাবে রাস্তাঘাটে পড়ে থাকবে। আমরা জনগণ তো কেউ কিছু শুনতে চাচ্ছে না। জনগণকে আপনি যত বলেন আরেকজনের দোষ দেয়, বলে যে ও খোলা রাখছে, আমি না খেয়ে মরবো কেন? এই অবস্থার মধ্যে সরকার এখন বলতে চাচ্ছে যে আমরা কঠোর একটা লকডাউন দেবো। আমরা চাচ্ছি যে কঠোর লকডাউন দিক, কি দেয় এটা এখন আমাদের দেখতে হবে। আসছি আবার আপনার কাছে। মেজর আখতারুজ্জামান আছেন গথিহাটায়, এবং আমরা শুনি যে গ্রামের মানুষ তার কোভিড কে তোয়াক্কা করে না, তাদের কোভিড আক্রান্ত তেমন একটা করছে না, এরকম একটা আবহ নগরীতে আছে। তো আপনার কাছে একটু বুঝতে চাই যে আপনি যেখানে আছেন সেখানকার পরিবেশ পরিস্থিতি কি, আর সামগ্রিকভাবে যে কোভিড কে বাংলাদেশ যেভাবে অ্যাড্রেস করছে, এবং আমরা তো গত বছরের শেষে বা এই বছরের শুরুর দিকে একটা কোভিড বিজয়ী জাতি হিসেবে নিজেদেরকে নিজেরাও বলছিলাম, বাইরের থেকেও কেউ আমাদের প্রশংসা করছিলেন, কিন্তু সেই সাফল্য বা প্রশংসা আমরা কতটা ধরে রাখতে পারবো আসলে শেষ পর্যন্ত, সেটি আপনার কাছ থেকে একটু শুনতে চাই, বুঝতে চাই। মেজর আখতারুজ্জামান। ধন্যবাদ জিল্লুর ভাই, আপনি আমাকে মনে করেছেন। আমরা সেই গ্রামে পড়ে আছি, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পড়ে আছি, সেই রাজধানী থেকে যে আপনি আমাকে মনে করেছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে করোনা নিয়ে কথা বলতে গেলে মানে কি বলবো, এটা একটা মিশ্র প্রতিক্রিয়া। দেখেন, আমি নিজেও করোনা আক্রান্ত হয়েছিলাম। গত সেপ্টেম্বর অক্টোবরে আমি প্রায় 2 মাস করোনা ছিলাম। এই ঘরে আমি কাটিয়েছি 2 মাস একা আইসোলেশনে, কেউ জানতো না, আমি সমস্ত কাম কাজ করেছি। আর আজকে আপনি যখন কথা বলছি, আমি যে রুমে কথা বলছি ঠিক পাশের রুমে আমার স্ত্রী আজকে 15 দিন ধরে করোনা বাজে আক্রান্ত হয়ে ঢাকা থেকে চলে আসছেন। আমরা দুজন এখানে আছি, কোয়ারেন্টাইনে আছেন। কোয়ারেন্টাইন মানে আমরা একসঙ্গে থাকতেছি, চলতেছি, করতেছি। তার অসুস্থ, সে খুব মানে অন্যান্য ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, যার ফলে তার উপসর্গগুলো বেশি। কিন্তু করোনা নিয়ে আমরা এখানে বাস করতেছি। আর সবচেয়ে মজা হলো আমাদের আশেপাশের বাড়ি পাশগুলোতে কারোর কাছে কোনো প্রতিক্রিয়া নাই। এই সকালে লোকজন আসতেছে, কেমন আছেন, জানে করোনা আক্রান্ত, তারপর জিজ্ঞাসা, ভাবি, চাচি, মা, নানি, বোন কেমন আছেন, কি জবাব দিবেন বলেন? আপনি করোনার জন্য ভীত সন্ত্রস্ত ঢাকা শহরে বিশাল মানে প্রপাগান্ডা করছেন, করোনার বিভীষিকাময় সে হাবিয়া দুজকের চেয়ে বেশি করে বিশ্লেষণ করতেছেন কি হবে না হবে। যে দুজকের খবর আমরা জানতাম না, সে দুজক আপনারা যেভাবে বিশ্লেষণ করতেন। এখন যেভাবে আপনারা কোভিড-19 কে মানে ভীতিকর বানিয়ে ফেলেছেন, সেই ভীতি তো আমি আমার ঘরে দেখতেছি না, আমার কাছের লোকগুলো দেখতেছি। আপনার অভিজ্ঞতা বলছে যে আসলে ভীতির কিছু নাই। না, আমি নাই বলছি না, যে কোনো জিনিস ভীতির আছে, যে কোনো জিনিস। আপনি কি আমার জন্য ভীতিকর নন?
আপনিও তো আমার ক্ষতি করার ক্ষমতা রাখেন, ফিরোজ ভাই তো আমার ক্ষতি করার ক্ষমতা রাখেন, ভীতিকর না? তাই বলে কি আমি ফিরোজ ভাইয়ের সঙ্গে মিশবো না, যাবো না, আপনার কাছে আসবো না? একজন মানুষ তো একজন মানুষের কাছে ভীতিকর। কে ভীতিকর না বলেন? কে এফেক্টেড না? কে কোনটা না? আজকে যে কথাটা ফিরোজ ভাই এতক্ষণ বললেন কোভিড নিয়ে, আজকে চরম বাস্তবতা হলো এই দেশের মানুষ এই সরকারকে এখন বিশ্বাস করছে না। এই সরকার যা বলছে সবাই ধরে নিচ্ছে ধাপ্পাবাজ, ফটকাবাজ। এই যে বললেন না 2000 বেডের হাসপাতাল উড়ে গেছে, সেখানে উড়ে গেছে কার হাসপাতাল আমরা বলতে পারবো? বলেন বলেন আপনি। আজকে 71 টিভি সেটা হঠাৎ করে সরকার বিরোধী টিভি হয়ে গেল। কোভিড একদম ঘাস পাত নাই, সে মাটি দেখাচ্ছে। কিসে আলামত এগুলো ভাই? কার টাকা কে খাচ্ছে? এখন কি কামড়া কামড়ি হচ্ছে? এখন হরিডুডের মাঠ ভাগাভাগি নিয়ে হচ্ছে কিনা আমি জানি না। আমার ফিরোজ ভাই সরকারি দলের লোক, সরকারের সঙ্গে সুন্দর সম্পর্ক, সুসম্পর্ক, সরকারের দল। এখন তো বিরোধী দল, এখন সরকারি দল নাই। না না, ওরা সরকারের মূল দলের তো একজন অংশ, বুঝছেন না? সেই ফিরোজ ভাই আজকে দেখলাম সরকারের তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে এই ভাগাভাগি কি হবে না হবে। বিষয়টা হলো কোভিড একটি ভয়ানক রোগ। সরকার না, আমরা পাবলিককে নিয়ে চিন্তা করতেছি। আমরা বলছি যেমন ভাবি ওখানে আছেন, ভাবি যদি এখানে অক্সিজেন না থাকে সে চিন্তাটা আমার থাকবে, তার অক্সিজেন আমার মনে হয় যা বাইরে যা অক্সিজেন আমার গ্রামে আছে, আল্লাহ রহমতে বুঝছেন না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যালো, প্রতিদিন আমি তাকে চেস্ট এক্সারসাইজ করাই, সে মাশাআল্লাহ করে বাতাসটা প্রচুর অক্সিজেন আছে। ভয় পেলে তো ভয় তো আসবেই, ভয় কোথায় নাই? আমাদের তো আমাদেরকে আপনার ভীত সন্তুষ্ট করে রাখেন, র্যাবের ভয় দেখেন। আপনার ধারণা কি এই যে লকডাউন যেটি দেওয়া হয়েছে বা ছিল গত এক সপ্তাহে গেল বা সামনে যেগুলো আছে এগুলো দরকার নেই? দরকার নেই বলবো না, আমি জিরোমাইন কথা বলতে চাই। কোয়ারেন্টাইন হইলো, আইসোলেশন হলো ফর 14 days। যখন একজন ব্যক্তি সে সংক্রমিত হয়েছে বলে আইডেন্টিফাই হবে, শনাক্ত হবে, তখন তাকে 14 দিনের জন্য কোয়ারেন্টাইনে চলে যেতে হবে, আইসোলেশনে চলে যেতে হবে। আপনি যখন বাংলাদেশকে কোয়ারেন্টাইন দিতে যাচ্ছেন, অর্থাৎ লকডাউন দিতে যাচ্ছেন, তাহলে আপনি শনাক্ত করেছেন বাংলাদেশ এজ এ নেশন, বাংলাদেশ এজ এ কান্ট্রি হোল ইজ এফেক্টেড। তাহলে মেজর আখতারুজ্জামান, পৃথিবীর অন্যান্য দেশে যারা লকডাউন দিয়েছে তারাও কি মানে তাদের সিদ্ধান্ত ঠিক ছিল না? আমি আপনাকে একটু বলি, তারা কি করছে? তারা পার্ট দিয়েছে, কোন রাস্তায় দিয়েছে, স্ট্রিটকে দিয়েছে, গ্রাম শহরকে দিয়েছে, ছোট ছোট শহরকে দিয়েছে, সারা দেশকে এক হুকুমে তো দেয় নাই। এটা তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলা খেলতেছে, দেখছেন আমার হুকুমত চলে কিনা, দেখি তো আমি যে হুকুমটা দেই সেই হুকুমে বাংলাদেশের গাছপালা ধরে কিনা। উনি হুকুম দিয়ে দিলেন, আর সেই হুকুমটা দিলেন কি? স্বাস্থ্যমন্ত্রী না, আমরা তো স্বাস্থ্য বুলেটিন শুনবো। উবায়দুল কবিরে ওগো শুনবো না তো, কবিতা শুনবো না তো, ছন্দময় গীতি শুনবো না তো। উবায়দুল কাদের লকডাউন দেওয়ার? হু ইজ হি? হু ইজ হি? আই এম আস্কিং টু ইউ, হু ইজ হি? সে পট করে বললো লকডাউন দেওয়া হবে। এটা আমরা তার হুকুম তো মানবো না, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হুকুম মানবো, স্বাস্থ্য অধিদপ্তর হুকুম মানবো, স্বাস্থ্য বিধি মানবো। এটা বুঝতে হবে। কাদের তো বলছেন যে এই যে স্বাস্থ্য বিষয়ে মানুষের যে উদাসীনতা সেটি আপনার বিএনপির কারণে, আপনাদের উস্কানিতে। সেটা উদাসীনতা হবে কেন? তার দল 25% লোকের রিপ্রেজেন্ট করে, বাকি 75% লোক তো আওয়ামী লীগ মাইন্ডেড না, আওয়ামী লীগের পক্ষে নয়। আমি বলছি না তারা বিএনপির পক্ষে, বাট এই দেশের আপামর জনগণের 75% মানুষ আজকে সরকারের পক্ষে নয়। আমার কথা বিশ্বাস না হয়, লেটস গিভ এ ফ্র্যাঞ্চাইজ, লেটস গিভ এ ভোট। আজকে নির্বাচন দেখেন এই সরকারের পক্ষে 25%-এর বেশি লোক আছে কিনা। ফলে 25% লোককে নিয়ে উনি কি বলছে সেটা মানুষ হাসাহাসি করবেই। তার নির্দেশনা বলে লকডাউন দিচ্ছেন। আপনি নিজে বলেছেন লকডাউন দিয়েছেন, খেলা বন্ধ রাখেন নাই। লকডাউন দিয়েছেন, আপনি বই মেলা বন্ধ রাখেন নাই। লকডাউন দিয়েছেন, মোদির ভিজিট বন্ধ করেন নাই। লকডাউনের আগে মোদি ভিজিট কেন করলেন? কেন না করলেন না? কেন মোদীকে নিয়ে এখানে গিয়ে এটা করলেন, ঘোরাঘুরি করলেন? আপনি এগুলো একটা বন্ধ করলেন না, আপনি হঠাৎ করে যে হেফাজতে। কিন্তু আপনি আজকে কেন মিস্টার মেজর আখতারুজ্জামান আপনি নরেন্দ্র মোদীর ভিজিট নিয়ে কথা বলছেন? কারণ নরেন্দ্র মোদীর ভিজিটের আপত্তি জানিয়েছিল কয়েকটি বামপন্থী সংগঠন এবং হেফাজতে ইসলাম। আপনার দল তো কিছু করেনি, বরং আপনার দলের একজন গুরুত্বপূর্ণ সংসদ সদস্য সংসদে গিয়ে বলেছেন যে আমরা নরেন্দ্র মোদীর ভিজিটের বিরোধিতা করিনি এবং আমরা। উনি বলেছেন, আমি বলছি আমরা তো নরসীমা মোদীর বিরুদ্ধে নই, মোদী আমাদের বিজেপি করতে আসছে। আমি সরকারকে বলতে চাই, এই করোনা ভাইরাস যখন আমার দেশে প্রমাণিত হচ্ছে, তুমি কেন ওনাকে বলো নাই যে ভাই পরে আসেন?
তোমার এই প্রোগ্রামটা পোস্টপোন করতে। মোদী আমাদের প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী, উনি যে কোনো সময় আসতে চাইলে আমরা ওনাকে ওয়েলকাম করব, অসুবিধা নাই। আরেকজন ওয়েলকাম নাও করতে পারে, তাকে গুলি করে মেরে ফেলবেন। আরেকজন বলবে যে না দিবে না, তাই বলে আপনি গুলি করে ফেলবেন। আপনি বাইতুল মোকাররমে কথা নাই বার্তা নেই গুলি করে ফেললেন। আজকে দেখেন সবাই বলা বলি করতেছে এই গুলিটা জাস্টিফাইড নয়। আজকে দেখেন আসিফ নজরুল কি বলেছে, সে কি লিখেছে দেখেন, কিভাবে জাস্টিফাইড হয়। পুলিশ গুলি করার আগে তো জাস্টিফাইড হইতে হবে। আজকে তদন্ত করেন না পুলিশের গুলির। আজকে ব্রাউনবারে জাস্টিফাইড না, সুনামগঞ্জ জাস্টিফাইড না। এখন আপনি পুলিশের থানার উপরে এলএমজি বসে রাখছেন। কারণ পুলিশ কি মিলিটারি ফোর্স? জনগণকে থানাকে আক্রমণ করা আসতো কি থানা? এই বিষয়গুলো আপনারা দেখেন, এই বিষয়গুলো না দেখে আজকে জনগণের বিশ্বাস হারিয়ে হয়েছে, আস্থা হারিয়ে ফেলেছে। ফিরোজ ভাই, আপনার সরকার আজকে প্রচন্ড আস্থাহীনতা ভুগছে, তার আস্থা নেই। আজকে আমি আপনাকে আরো বলছি, অতীত বলছি, এখনো বলছি, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যে কোনো দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশে এই সোফার যত প্রধানমন্ত্রী ছিলেন তার মধ্যে আমাদের বেস্ট প্রাইম মিনিস্টার, এতে আমার বলতে আপত্তি নাই। এবং আমি এও মনে করি এই মুহূর্তে তার চেয়ে ভালো প্রাইম মিনিস্টার আমাদের কাছে নাই। কিন্তু তার মন্ত্রী পরিষদ, ফিরোজ ভাই, যে সংসদে আপনি বসেন, এত জঘন্য নিচু মানের সংসদ বাংলাদেশে কখনো আসছে? বলেন আপনি ফিরোজ ভাই, আপনি কি ফিল করেন না? ডোন্ট ফিল দিস ডেজ যে আপনার পাশের বন্ধুগুলা কি মানের আসছে? আপনি মন্ত্রী পরিষদ দেখেন তো, এত নিম্ন মানের মন্ত্রী পরিষদ। আমার মনে উগান্ডাও ছিল না, উগান্ডাও নাই, এত নিচু মানের মন্ত্রী পরিষদ। বলেন আপনি প্রতিটা মন্ত্রীকে ওয়ান বাই ওয়ান অ্যানালাইসিস করেন, দেখেন এত বাজে মন্ত্রী পরিষদ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশ চালাতে চান। উনি যদি মনে করেন দেশটা, হ্যাঁ অবশ্যই দেশটা বাবার, এতে কোনো অস্বীকার করার কিছু নাই, আমরা স্বীকার করতে হবে। কিন্তু তাই বলে ওনাকে যা ইচ্ছে তা করার ক্ষমতা তো আমরা অনেক। জি, ধন্যবাদ মেজর আখতারুজ্জামান। আমি আসবো আবার আপনার কাছে। কাজী ফিরোজ রশিদ, আপনি মেজর আখতারুজ্জামানের বক্তব্য শুনছিলেন। এবং আমি একটু জানি, আমরা সকলেই জানি কম বেশি যে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে বিজনেসের সঙ্গেও আপনি দীর্ঘদিন যাবৎ যুক্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জের আপনি চেয়ারম্যান ছিলেন। এই লকডাউনের মধ্যেও বিএসইসি একটি সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ কমিশন, যে ব্যাংক যদি খোলা থাকে ক্যাপিটাল মার্কেটও খোলা থাকবে। সো এই সব এ খোলা থাকলে ও খোলা থাকবে, ও খোলা থাকলে সে খোলা থাকবে, এই করতে করতে আসলে শেষ পর্যন্ত তো আসলে লকডাউন বলেও কিছু হবে না, কোভিডও হবে না। এবং এই মেজর আখতারুজ্জামান যেভাবে সমালোচনা করছিলেন, এই সমালোচনার গতিও বাড়তে থাকবে এবং মানুষের জীবনের ঝুঁকিও বাড়তে থাকবে। যেটা আপনি যথার্থ বলেছেন, একটার সাথে একটা সম্পৃক্ত। যদি ব্যাংক খোলা থাকে ক্যাপিটাল মার্কেট খোলা থাকবে, ব্যাংক খোলা থাকবে ক্যাপিটাল মার্কেট বন্ধ থাকবে, এইটা হতে পারে না। অথবা ক্যাপিটাল মার্কেট খোলা থাকলে ব্যাংক বন্ধ রাখা যাবে না, একটার সাথে একটা সম্পৃক্ত। আমাদের সমস্ত কাজের ব্যাংকের মাধ্যমে। সবচেয়ে মুশকিল হচ্ছে আমরা যখন সমস্ত স্কুল কলেজ বন্ধ করে দিলাম, যথার্থ সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী নিলেন যে পর্যন্ত সম্পূর্ণ কোভিড মুক্ত না হবো আমাদের স্কুল কলেজগুলো খোলা যাবে না, কারণ ম্যাসাকার হয়ে যাবে দেশে। এই বাচ্চারা যদি এক জায়গায় জড়ো হয়ে যায়, এর মধ্যে হয়তো শহরে কয়েকটা স্কুল কলেজ একটু বড় ভালো আছে, গ্রামে তো আরো খারাপ অবস্থা, অনেক গ্রামে ছড়ে পড়বে। সেই জন্য বন্ধ করে দিলেন। এটা সবাই খুব এটার পক্ষে করেছেন। কিন্তু কি দেখলাম, নাগরিকদের স্কুল কলেজ বন্ধ, বাচ্চাদের নিয়ে চলে গেলেন কক্সবাজার। 13 লক্ষ মানুষ গেছে আনন্দ উৎসব করতে। তারপরে কক্সবাজার বন্ধ করে দেওয়া হয়েছে। এক ভদ্রলোকে জিজ্ঞেস করতেছে যে আপনি বন্ধ জেনেও আসলেন কেন কষ্ট করে? ভাই এটা ছুটি পেলাম, লকডাউনের মধ্যে কোথায় যাবো, আনন্দ ফুর্তি করে এলাম। দেখেন আপনি হোটেল পেয়েছেন না? সাংবাদিক বলতেছে হোটেলে যান, হোটেল আটকে দিয়ে যত ইচ্ছা আনন্দ ফুর্তি করেন, এখানে ঘোরাঘুরি করেন না। এত দায়িত্বহীন যে দেশের মানুষ রেস্টুরেন্ট খুলে যাই, দেখেন সন্ধ্যার পরে উচ্চ পড়া ভিড়। এই যে আখতারুজ্জামান সাহেব যেটা বললেন যে লকডাউন কি কেউ মানতে চায় না, তার তো হয় নাই। যার হয় সে জানে তার জীবনের মধ্যে কি রোজ কেমন যাচ্ছে। যে পরিবারে একজন আক্রান্ত হয়েছে জিম্মু ভাই, সে যখন 10টা হাসপাতালে ঘুরতে থাকে, 2জন আক্রান্ত হয়েছে। আপনার কিছু হয় নাই, কারণ আপনি যেখানে আছেন কিশোরগঞ্জ, আর আপনার নামের আগে তো অবসর থাকলেও অবসরপ্রাপ্ত হইলেও মেজর। মেজরের কাছে মাইনর অসুখ যায় না। আর তারপর আপনি কিশোরগঞ্জের লোক, কিশোরগঞ্জের তো একটা আলাদা গুরুত্ব বাংলাদেশের রাজনীতিতে। কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, এখানে মানুষ একটু ভয় পায়।
রোগ ব্যারোম একটু ভয় পায় আমাদের। এবং আমরা আজকে কিন্তু কিশোরগঞ্জ গোপালগঞ্জ নিয়েই বসেছি, মানে কাজী ফিরোজ রশিদ গোপালগঞ্জ, মেজর আখতারুজ্জামান কিশোরগঞ্জ, এক হয়ে গেলাম। কিশোরগঞ্জের গোপালগঞ্জ একটা আলাদা সুযোগ সুবিধা তো আমাদের দেশে আছেই, অস্বীকার কিছু নেই। তো এখন দেখেন এই অবস্থা, বাসে, লঞ্চে, কোর্ট কাছে সর্বোচ্চ মানুষ। লকডাউন যদি একজন সব বলছে, আমি তার সাথে একমত। ইয়েস, ঢাকা শহরে দিতে হয়, মুন্সিগঞ্জ দিতে হয়, নারায়ণগঞ্জ দিতে হয়, চিটাগং দিতে হয়, সিলেট দিতে হয়, বড় একটা শহর দিতে হয়, দিয়ে দেন। গ্রাম তো খোলা আছে, গ্রামের সাধারণ কৃষকের কাজ করতে কোনো অসুবিধা নেই লকডাউনের মধ্যে। তবে গ্রামে হাট বাজার, কারণ শহর থেকে সমস্ত মানুষ চলে গেছে লকডাউনে গ্রামে। কারণ আমরা 7 দিন এখানে থাকবো, কি করবো? গ্রাম দিয়ে ঘোরাঘুরি করি। এই যে গ্রামের রেস্টুরেন্টে বসে আড্ডা মারা, পৃথিবীর সব থেকে বেশি মানুষ আমাদের দেশে রেস্টুরেন্টে বসে আড্ডা মারে। এত আড্ডা মারার দেশ কোথাও নাই। এখানে বোধহয় বেশি চা খায় এবং সব থেকে বেশি রাজনীতি করে আমাদের দেশের মানুষ, এই বাংলাদেশের মানুষ। একজন কৃষকরা যদি দেখেন, রাজনীতিটা সম্পূর্ণ মুখস্থ। তার সে কি করবে, কি না করলে ভালো হইতো, প্রধানমন্ত্রী কোনটা করলে ভালো হইতো, তাও সে বলে দিচ্ছে, আপনাকে বলে দেবে। এত অভিজ্ঞতা যে রাখতেছে। রেস্টুরেন্টের সমস্ত রাজনীতিক কেন্দ্র হচ্ছে হাট বাজার, রেস্টুরেন্ট। সেই জন্য লকডাউন কিছুটা যদি শিথিল করা হয়, তাহলে মানুষ আরো আক্রান্ত হবে। এবং সবচেয়ে অসুবিধা হচ্ছে কি, মানুষ যখন যদি কান্দাকাটি করে, তখন একটা সিট দেওয়া যায় না। আর সিট না দিলে তাকে অক্সিজেন দেওয়া যাচ্ছে না, অক্সিজেন না দিলে মরে যাচ্ছে। এবং যে সিটটা খালি হচ্ছে মরে গিয়া, সেই সিটে লোক ডুবে যাচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে, এইবার এই ভাইরাসটা এতই কঠিন যে কেউ হইলে 15 দিনের আগে তাকে বেড খালি করা যাচ্ছে না, ভালো হইলে 15 দিন লাগে। এই 15 দিন কিন্তু একটি বেড সে অকুপি করে রাখতেছে। গতবার 3 দিন মোটামুটি অক্সিজেন দিয়া তার সাথে একটা সিভিল অবস্থা আসতো, আমরা বাড়িতে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিতাম। এখন 15 দিন আগে পাঠানো যাচ্ছে না, কাউকে যেতে চায় না। এই অবস্থার মধ্যে অক্সিজেনেরও সংকট দেখা যাচ্ছে কোথাও কোথাও, প্রচন্ড সংকট। জলিল ভাই, অক্সিজেন প্রচন্ড সংকট। অক্সিজেন তো এটা হসপিটাল অক্সিজেন, এটা তো অন্য অক্সিজেন অক্সিজেনের কাজ হবে না। এবং হাই ফ্লো অক্সিজেন ছাড়া এই সমস্ত রোগীদের বাঁচানো যায় না। তারপর কিছু ইনজেকশন আছে, যে ইনজেকশন কিছু সংকট আছে দেশে। তো এইগুলো সবকিছু মিলিয়ে ডাক্তাররা হিমশিম পাচ্ছেন। আমাদের ডাক্তার, নার্স, এই হাসপাতাল যারা কর্মচারী, দিন রাত তারা পরিশ্রম করছে, তারা ক্লান্ত হয়ে পড়ছে। কারণ যে ডাক্তারটা কাজ করতেছে, কর্মচারী বা নার্সরা কাজ করছে, তাদের আমরা কিন্তু ওই হাসপাতালেই থাকতে হচ্ছে। তাদের ওখান থেকে সে বাসায় যেতে পারবে না, কারণ বাসা আক্রান্ত হয়ে যাচ্ছে তার। এখান থেকে 15 দিন রাখতে হবে, তারপর সে 15 দিন কোয়ারেন্টাইন থাকবে, তারপর যদি বাসায় যেতে পারে। অর্থাৎ আজকে 3 মাস পর্যন্ত অনেক ডাক্তার, নার্স বাসায় যাচ্ছেন, তাদেরও সংসার আছে। তাদেরকে আমরা কিভাবে করছি, তাদের প্রতি অনেক আমরা কিন্তু তাদের অনেক কষ্ট দিচ্ছি, আমরা অবিচার হচ্ছে তাদের প্রতি দশটার মতন। এবং যার যতটুকু ডিউটি, তার ডাবল ডিউটি সে করছে, তারপর আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। আমি ডাক্তারদের প্রতি, নার্সদের প্রতি, হাসপাতালের কর্মচারীদের প্রতি আমরা কৃতজ্ঞ। এবং যারা ফ্রন্টলাইনে কাজ করতেছে, আমাদের পুলিশ, এই যে র্যাব, যারা এখন রাস্তায় কাজ করছে, মানুষের সেবা করতেছে, কাজ করতেছে, প্রত্যেকটা মানুষ খবর দিতে সেখানে যেতে হইতেছে, যেখানে অকারেন্স করতে যেতে হচ্ছে, তাদের কিন্তু জীবন আছে, তারা তো মানুষ। কোভিড কোনো বড় ছোট দেখে না, সাদা কালো দেখে না, সে যে কোনো জায়গায় আক্রমণ করতে পারে। সেই জন্য সবাইকে কিন্তু একটা সতর্কতা নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। আমরা সবাইকে আমরা উৎসাহ দেবো, তাদের সাথে আমরা আছি। এবং আমরা চাই যে কোভিডটা এখান থেকে চলে যাক। আমরা যদি একটু দায়িত্বহীনতার পরিচয় দিয়ে অন্তত 2টা সপ্তাহ যদি মানুষ বিনা কারণে ঘরের বাইরে না গিয়ে ঘরে থাকে, তাহলে আমি মনে হয় যে এই ভাইরাসটা কিছুটা হলেও কিছু দমাইতে পারলে অন্তত হাসপাতালে চিকিৎসা দেওয়া যাবে। এই মুহূর্তে কিন্তু কাউকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। যত সম্ভব তার থেকে অনেক বেশি লোককে হাসপাতালে জায়গা দেওয়া হয়েছে, তারপর ডাক্তাররা পারতেছে না। ভাই, আমি একটু কথা বলি ফিরোজ ভাইয়ের সঙ্গে, যদি অনুমতি দেন। প্লিজ প্লিজ। ফিরোজ ভাই, আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদটা আমার পক্ষে থেকে নয়, ধন্যবাদটা কোভিড-19 এর ফ্যামিলির পক্ষ থেকে, এবং তাদের প্রথমে যারা চীন থেকে আসছে তাদের পক্ষ থেকে, এবং পরবর্তীতে যারা আফ্রিকা থেকে আসছেন তাদের পক্ষ থেকে। কারণ আপনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায়, অত্যন্ত বিস্তারিত ভাবে আমাদেরকে কোভিড-19 সম্বন্ধে
জানিয়ে দিয়েছেন, অকিফাল করেছেন তোমাকে ধারণা দিলাম এবং তার ভয়াবহ ভাবির প্রতি আপনি একটু যত্নশীল হন। হ্যাঁ, আমরা জানিয়েছেন, এই জন্য কোভিডের ফ্যামিলির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কারণ এখন আপনি জানিয়েছেন কোভিডকে আমরা চাই কোভিড বেঁচে থাকুক, কারণ বেঁচে থাকলে আমরা ভ্যাকসিন আবিষ্কার করবো, বেঁচে থাকলে আমরা বেড বানাবো, বেঁচে থাকলে আমরা 2000 বেড বানিয়ে হাওয়া করে দেবো, এখন 4000 বেড বানাবো, তারপর 6 মাস পরে হাওয়া করে দেবো। কোভিডকে আল্লাহ বাঁচিয়ে রাখুক, কোভিডের প্রসারিত হোক, দিগন্ত পর্যন্ত প্রসারিত হয়ে যাক। আমি বলবো না কোভিড ঘরে ঘরে যাক, তবে কোভিড প্রসারিত হোক। এই দেশের মানুষ এখন আজকে ধরে 70 জন মারা গেছে, রেকর্ড, হাইয়েস্ট রেকর্ড। এখন এই 18 কোটি 20 কোটি মানুষের মধ্যে 70 জন যদি ধরুন আমি মারা যাই, 100%, এটা বেদনা, কষ্টদায়ক। কিন্তু এই মৃত্যুগুলোকে কেন আমরা পুঁজি করে মানুষের মধ্যে ভয় ভীতি ছড়াচ্ছি? কোভিড সম্বন্ধে 2টা জিনিস আমরা কেন সবাইকে বলছি না, যেটা বললে অনেক সহজ হয়ে যায়। একটি হলো স্বাস্থ্য বিধি মেনে সামাজিক ডিস্টেন্স 6 ফুট দূরত্ব বজায় রাখে। এটা কিভাবে বলবে বলেন? প্রতিদিন বলতেছে এই কথাটি টেলিভিশনে কথায় বার্তায় সরকার, যেমন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলি, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিনিয়ত বলছেন। মাননীয় প্রধানমন্ত্রী তো সবার কাছে নাই, আমি তো আমার লোকেরা তো প্রধানমন্ত্রী, আপনি বলেন না কেন? আমরা তো প্রধানমন্ত্রীকে শুনি না। না না, কিন্তু সবাই তো বলছেন মিস্টার আখতারুজ্জামান, আপনার বিএনপি আমরা বললেন মানে আপনার যদি আপনার এলাকায় যেহেতু প্রভাব আছে, আপনি কেন আপনার এলাকার মানুষকে? আপনার প্রধানমন্ত্রী যখন টেলিভিশনে আসে তখন ওটি বন্ধ করে দেয়, কারণ উনি কথা বলার পরে খালেদা জিয়া গালাগালি করবেন, কাজে সে গালাগালি শোনার জন্য অপেক্ষা করি না। কাজে আপনার সেই দায়িত্বটা, না না, কিন্তু এটি তো আজকে কোভিড সম্বন্ধে জনগণকে অকেফাল করার জন্য জনগণকে কত করবে? আজকে 1 বছর করতেছে মানুষে, আমি একটু কথা বলছি, এতক্ষণ আপনি কথা বলেছেন, আমরা শুনেছি, একদম চুপচাপ শুনেছি। আমি 20 মিনিট কথা বলি, আপনি কথা বলছেন। এখন প্রশ্ন হয়েছে এই কোভিড-19 সম্বন্ধে যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে, প্রধানমন্ত্রী সংসদে বলেছেন এতদিন উনি জনগণের সহযোগিতা চান, কিন্তু সেই জনগণটা কে? আমরা তো বলছি আপনি 25% জনগণের প্রতিনিধিত্ব করেন, বাকি 75% জনগণ, এই 25% মধ্যে আপনি জাতীয় পার্টি সহ বলছি 25% রিপ্রেজেন্ট করেন, বাকি 75% আপনার সঙ্গে নাই। না না, কিন্তু সেটা তো আপনি বলছেন, সেটির হিসাব কি? মানে সরকারও যদি বলে তার সঙ্গে 75% আছে, সেটিরও কোনো হিসাব নেই। আপনি যখন বলছেন যে আপনার সঙ্গে সরকারের বিপক্ষে 75%, সেটিও তো প্রমাণিত না। মানে বিশ্বাস করি, তাহলে আপনি কথাটা, আমার কথাটা বুঝতে পারবেন, বিশ্বাস করি। বাকি 75% মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন। সামাজিক নেতৃত্ব আছে, রাজনৈতিক নেতৃত্ব আছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আছে, তাদেরকে সম্পৃক্ত করেন, তাদেরকে জানান যে ভাই এই জিনিসটা প্রচার করেন। কারণ আমরা, আমাদের লোকেরা, বিশেষ করে যারা আওয়ামী লীগ বিরোধী বা সরকার বিরোধী, তারা কখনোই সংসদে কি বলছে সেটা শুনবে না, তারা কখনোই প্রধানমন্ত্রী কি বক্তব্য দিচ্ছে টেলিভিশনে শুনবে না, তারা কখনোই মন্ত্রীরা কে কি বলছে সেটা শুনবে না, কারণ এদের কাউকে এদেশের জনগণ বিশ্বাস করে না। যেহেতু বিশ্বাস করে না, অতএব তাদের কোনো কথা শুনবেন না। আপনি যদি বিশ্বাস করতে চান, আপনি যদি জনগণকে সম্পৃক্ত করাতে চান, লকডাউন দিয়ে নয়, লকডাউন সমস্যার সমাধান নয়। আপনি দেখেন আমাদের সামনে রোজা আসতেছে 1 তারিখে, এই দেশের মানুষ খতমে তারাবি পড়ে, এটা মানুষের বিশ্বাস। এই জন্য লাখো লাখো মৌলবী তৈরি হয়েছে, যারা প্রস্তুতি নিয়ে রাখছে। তারা 15 দিনে কেউ, 30 দিনে কেউ, 10 দিনে কেউ, 20 দিনে কেউ খতম তারাবি করবে, কোরআন শরীফ পুরাটা তারা সেদিন মানুষকে পড়ে শোনাবে। আপনি তো, আমি জানি, তারাই বন্ধ করে দেবেন, আপনি বলছেন কঠোর হবেন। তাহলে এই লোকগুলা কোথায় যাবে? এই যে হাজার হাজার লক্ষাধিক মৌলবী সাহেবরা যে প্রিপারেশন নিয়েছে, তাদের অন্ন রোজগারের প্রশ্ন, তাদের বাল বাচ্চা নিয়ে বাঁচার প্রশ্ন, তারা এই তারাবি পড়ে সারা বছরের আয় তারা করে বছরটা চলবে, তাদের কি অবস্থা? উনি প্রশ্ন করে ফেলেন যে সেখানে আপনি তাদেরকে প্রণোদনা দেন, কিন্তু আপনাকে তো ধর্মও তো বলেন এই প্যান্ডেমিকের সময় আপনাকে নামে লুটপাট করেছেন। আপনি দেশের জনগণ প্রণোদনা পায় নাই। আমরা তো দায়িত্ব নিয়ে বলছি, আমার এলাকার লোক পায় নাই, আমার গ্রামের লোক পায় নাই, আমার নির্বাচন এলাকার লোক পায় নাই, কটিয়াদির পাকুন্দার লোক পায় নাই। আমি তো বলছি হ্যাঁ 25% পেয়েছে, সেটা স্বীকার করি, ও 25% পেয়েছে, আমি বলছি না, কিন্তু প্রণোদনা তো আর দেশের শতভাগ মানুষকে দেওয়া সম্ভব নয়, আর দেওয়ার প্রয়োজন নেই। 75% লোক, 25% লোক পাইতে হবে, তাই বলবে সম্ভব না। কিন্তু 25% দিয়ে আপনি 100 লোকের সরকারি টাকা দিয়ে দিবেন, হবে না। আমি আরেকটু আসি জিল্লুর ভাই, আমরা কোভিড নিয়ে ভীত, আমরা জানি কোভিড আমি মারা যেতে পারি,
আমার স্ত্রী পাশের রুমে আছে, জানি না বাঁচবে কি মরবে, হয়তো মারাও যেতে পারে, আল্লাহ বাঁচালে বাঁচাতেও পারে, কিন্তু তারপরেও কোভিড ভয়ে ভিতরে বই থাকতে তো পার। আমার আরো সংসার আছে, আমার আর ছেলে মেয়ে আছে, আমার পাড়া প্রতিবেশী আছে, তাদেরকে তো বাঁচার ব্যবস্থা রাখতে হবে। আমার সঙ্গে সঙ্গে তো পৃথিবী শেষ হয়ে যাবে না, আমার শেষের সঙ্গে সঙ্গে পৃথিবীতে শেষ দিন নয়। আজকে এই যে আপনি বললেন দোকানদার ব্যবসা, আপনি গত বছর রোজার বাজার তারা করতে পারে নাই, এই বছর আপনি এলাও করেছেন। গত 6 মাসে কোটি কোটি টাকা ইম্পোর্ট করেছেন, তাদের ভ্যাট নিয়েছেন, আপনি ইম্পোর্ট ট্যাক্স নিয়েছেন। এই যে প্রোডাকশন করেছেন ফ্যাক্টরি থেকে রোজার বাজার চিন্তা করে, তাদের কাছে আপনি ভ্যাট নিয়েছেন। এই যে রোজার বাজার বন্ধ করে দিলেন, লকডাউন দিয়েছেন, তাদের ভ্যাট কি আপনি ফেরত দিয়েছেন? এই ভ্যাট তো সরকার নিয়েছে। আপনি ইম্পোর্ট করে আমদানি করে যত ভ্যাট আদায় করেছেন গত 3 মাস বা 5 মাস, তারা এখন মাল বিক্রি করতে পারবে না। আপনি সরকার একবার চিন্তা করেছেন যে ভ্যাট নেওয়াটা আপনি কত বড় অন্যায় হয়েছে? সেই ভ্যাট ফেরত দেওয়ার জন্য জিল্লুর ভাই আপনি একবার বলবেন কাউকে নিতে পারে? কারণ ওই দোকানদার, ওই ব্যবসায়ী তো ভ্যাট দিয়ে ট্যাক্স দিয়ে মালটা আমদানি করেছে, ওই শিল্পপতি উৎপাদন করে ট্যাক্স দিয়ে সে বাজারজাত করেছে, এখন সে বিক্রি করতে পারতেছে না, কারণ ট্যাক্সের টাকা আপনি ফেরত দিবেন না, অথচ আপনি দোকান বন্ধ করে দিচ্ছেন। আপনি কথা বলছেন, আজকে যথার্থই বলেছেন ব্যাংক খোলা থাকলে ক্যাপিটাল মার্কেট খোলা থাকবে, কারণ ক্যাপিটাল মার্কেট খোলা না থাকলে ওই শেয়ার বিক্রি না করলে ওই লোকটা চলবে কি করে? অনেক আছে শেয়ার শুধু অনেকে বেঁচে গেলে লাভের জন্য করে না, অনেকে তার দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য শেয়ার বিক্রি করে, তাই নয় কি ফিরোজ ভাই? অনেক লোক কি তার প্রত্যেক জীবন রক্ষার জন্য সকালবেলা গিয়ে শেয়ারটা বিক্রি করে এইটি প্রফেশন 20 লক্ষ আছে না? কাজে এই লোকগুলো কোথায় যাবে? সে না খেয়ে থাকবে, তার ঘরে শেয়ার আছে, তাহলে শেয়ার মার্কেট করে রাখতে হবে। আমার দেশের এখন প্রায় 90% মানি এখন ফ্লো করে ব্যাংকের মাধ্যমে। যদি আপনি বিকাশ করেছেন, বিভিন্ন করেছেন, কিন্তু সেই বিকাশে তো টাকা ব্যাংক থেকে আনতে হয়। তার মানে বাংলাদেশে এখন আর কারো বালিশের নিচে টাকা নাই, সব আপনি ব্যাংকে নিয়ে গেছেন। তাহলে এই ব্যাংক তো আপনি বন্ধ রাখতে পারেন না, যথার্থ ব্যাংক খোলা রেখেছেন, কিন্তু ব্যাংক খোলা রাখার সঙ্গে সঙ্গে আপনার বাকি অর্থনৈতিক কাজগুলো আবর্তিত হবে, বাকি সবাই সেখানে আসতে হবে। বলেন, আপনি যে সিনেমাটা বানিয়েছেন ফিরোজ ভাই ঈদের রিলিজ দিবেন বলে কোটি টাকা খরচ করে, আপনি ঈদ রিলিজ দিতে পারবেন না। এই ফিল্মটা বানাই দিয়েছেন, আপনি র ফিল্ম ট্যাক্স দিয়ে কিনেছেন, আপনি স্টুডিও ভাড়া দিয়েছেন এফডিসি, আপনি সেখান থেকে একটা ট্যাক্স দিয়েছেন না? সরকার এইগুলো কেন অঙ্ক করে না? অর্থমন্ত্রী ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করছি না, কিন্তু অর্থমন্ত্রী প্রথম করোনার সময় দেশ ছেড়ে চলে গেছিলেন, এখন আসেন কি নাই আমরা মাঝে মাঝে খবর পাই। ওনার শরীর ভালো না, অসুস্থ ছিলেন, উনি গিয়েছেন অসুস্থতার জন্য। না, ভারতে ছুটি নেয় আমাদের 12-16 কোটি দেশের মানুষের মধ্যে অর্থমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা ফিরোজ ভাইয়ের মতো স্মার্ট লোক এর বসে আছে। ফিরোজ ভাইয়ের সামনে আমাদের অর্থমন্ত্রী নস্যি 2 মিনিট টিকবে না তার সামনে। ফিরোজ ভাইয়ের সামনে এরা কিছু না, কিন্তু ফিরোজ ভাইকে বানায় দেন অর্থমন্ত্রী, এটা যাকে বানাবে সে হবে। উনি অসুস্থ নিয়ে কাজ করতে, উনি কেন রে ভাই? আল্লাহ ওনাকে ভালো রাখুক, সুস্থ, কিন্তু মনে করেন না আমাদের কাজ তো করছেন নিশ্চয়ই। আরে ভাই এইটা কাজ হলো, বেতন নেবেন ফুল, কাজ করবেন কটা, হয় তাহলে বেতনে কম নেন। উনি আবার বলেন বেতন নেই না কারণ রোজগার পাতে। আমি ব্যক্তিগত যেতে যাচ্ছি না, আমি বলছি এটা অর্থমন্ত্রীকে, সে যেই তাকে অ্যাক্টিভ থাকতে হবে। এই অর্থমন্ত্রীকে বাংলাদেশে ভারত থেকে 16 ঘন্টা বহুদিন কাজ করতে হবে। যে মাননীয় প্রধানমন্ত্রী অ্যাক্টিভ, সারাদিন কাজ করেন, ঠিক তার অর্থ থাকতে হবে। বাণিজ্য মন্ত্রী দেখেন আজকে তাকে খুঁজে পাওয়া যায় না, হারিকেন্দ্রে খুঁজে পাওয়া যায় না। পান ভাই, আমার বন্ধু, বড় ভাই, আমরা একসঙ্গে বড় হয়েছি ভাই, যাকে আমার অহরহ পাওয়ার কথা পাচ্ছি না। খাদ্যমন্ত্রী খাওয়া খোঁজখবর নাই, আসলে বিএনপি গালাগালি করা তার কাম, ঠিক আছে। কৃষি মন্ত্রী দেখেন, এই যে সবকিছু মিলে বল। আর তথ্যমন্ত্রী দেখেন, সে তো তথ্যগুলো দিবে আমাদেরকে, ভাই এই হচ্ছে সে হচ্ছে, এখানে আপনার করোনা বাইরে যায় না, কক্সবাজার যায় না, উনি আছেন শুধু বিএনপি গালাগালি করার জন্য। আর ওবায়দুল কাদের চৌধুরী কথা বাদ দিয়ে দিলাম, কোন ওনার চাকরিতে হইলো সেই সারাদিন চাপাবাজি। আমরা একটু কাজে আমি আসতেছি। আমি আজকে আমরা মনে করি এই মুহূর্তে কোভিড আমি আপনার কথা বলছিলাম কেন অবজ্ঞা হয়েছে। সরকার বলছে, বিশ্বস্ত বলছে যা কিছু করো 14 দিনের জন্য করতে হবে, 14 ডেজ কোয়ারেন্টাইন, 14 ডেজ। লকডাউন হ্যাজ টু বি 14 ডেজ। আপনি 7 দিনের জন্য দিলেন, তারপর আপনি বলছেন একটা পর খুলে ফেলছেন, এখন বলছেন কঠোর। আরে ভাই আপনি কঠোর করেন কেন? অভদ্র ভাষায় কথা বলে জনগণকে শাসান। কঠোর আপনি কিসের কঠোর দিবেন? আপনি কার কঠোর? গুলি করবেন এই তো? আরে গুলি উল্টায় দিবে এখন মানুষ, সময় ঘুরে যাচ্ছে, এত গুলির ভয় দেখেন না।
এখন থানা এলএমডি লাগাইছেন পুলিশের ক্যাম্পের মধ্যে কেন? বিকজ ভীতি আপনার এসে গেছে, ভয় এসে গেছে। কঠোর মানে কি? অভদ্র ভাষায় জনগণকে ধমকান। কি সরকার আপনি জনগণকে বলেন কঠোর? বিনীত বলেন যে অনুগ্রহ করে আপনারা আইন কানুনগুলো মেনে চলেন, জনগণকে রক্ষা করেন। দ্যাট শুড দ্য ল্যাঙ্গুয়েজ অফ দি গভর্নমেন্ট। আর গভর্নমেন্ট কথায় কথায় কঠোর। বাংলাদেশের মানুষ ভুলে গেলে কঠোর জায়গা মতো দিয়ে দিবে। অতীতে বহুত লোক কঠোর কঠোর করে গেছে, বলে ফেলা আর সময় ছুঁড়ে ফেলে। এখনো মেজর আক্তার মতো লোক বেঁচে আছে যারা গুলি খেটেছে, এখনো বেঁচে আছে। আমরা মরে যাই নাই। ফিরোজ ভাই 71 সালে মরে যান নাই। আজকে হয়তো ফিরোজ ভাই কম্প্রোমাইজ করতে বাধ্য হচ্ছে, কিন্তু মেজর আক্তারের মতো লোকেরা এখনো আছে অগণিত যারা বুকে গুলি খেতে চায়। সবাই মনে হয় না ঘাবড়ে গেছে গা, সবাই মনে করেন না ভয় গিয়ে আপনি ভিতরে হয়ে যাবে, সবাই আপনার ডিম থেরাপি ভয় খায়। উই ওয়ান্ট টু ডাই। 71 মরতে চেয়েছিলাম, মরে নাই। দরকার পড়লে 2021 সালে মরবো, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবো না, মাথা নত দিব না। আমি চাই যে আপনি যাই করেন, মানে আন্দোলন সংগ্রাম করেন, নির্বাচন করেন, কিন্তু ওই কোভিড আল্লাহ জানি কাউকে আক্রমণ না করে, আর কেউ না মরে। আর কি আক্রমণ আমাকে করছে, আমার স্ত্রীকেও করছে, আর কোভিড কি করবে? আমি চাই যে এখন কোভিড মরে যেতে পারে, আর কি কোভিড যা করার তাই করে ফেলেছে। আর কাউকে যেন আক্রমণ না করে। মিস্টার কাজী ফিরোজ রশিদ সেটাই বলছে যে আপনাকে আক্রান্ত, অনেকে তো মারা গেছেন, তাদেরকে ফিরিয়ে আনা যাবে না। যারা আমাকে ছাড়ে নাই, কোভিড আমাকে ছাড়ে নাই, আমার স্ত্রীকে ছাড়ে নাই, অতএব কোভিড কি আমার দুটো বুড়ো আঙ্গুল না? এখন আপনি ভাবিকে তো ভালোবাসেন, যে ভাবিকে যেহেতু ধরছে, আপনি চান যে গোটা বাঙালি জাতিকে ধরুক। এখন যেহেতু আপনার আমি মরে গেলে, আমার বউ মরে গেলে জাতি থাকবে। আপনি কাজ করেন, পলিটিশিয়ান এভাবে বলতে পারেন নাকি যে আপনি মরে গেলে জাতি থাকলে কি না থাকলে কি না থাকি? সেখানে কারণ আমি হাসপাতালে বলেন, শুনেন, আমাকে অন্যায় বিরুদ্ধে বলতে হবে। আপনি কোভিড এর নাম করে আমাকে ভয় ভীতি দেখিয়ে গুলি করে মারবেন। আপনি আপনার কাজগুলো সব করে যাবেন ফিরোজ ভাই, সরকার ভাই আপনার সব কাজগুলো করে যাবেন। আর আমাদের বেলা বলবেন কোভিড, গরিবের বেলা বলবেন কোভিড, সাধারণ মানুষের বেলা বলবেন কোভিড। আপনি ট্রেনটা বন্ধ করে দিলেন। বাসের মালিকদের আমরা একটু মিস্টার কাজী ফিরোজ রশিদের কথা শুনি। অনুরোধ করবো যে আপনি আগামীকাল থানা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটা অক্সিজেন সিলিন্ডার রেখে দিন ভাবির জন্য। কারণ ওনার যদি সিচুয়েশন একটু কমে যায়, 90 নিচে চাইলে কিন্তু অসুবিধা হবে তার বয়সটা। এটা সবসময় 94 থেকে 97 রাখতে হবে। এদিকে লক্ষ্য রেখেন। যতই আপনি দুঃসাহস দেখান, ভাবি কিন্তু যুদ্ধে নামবেন না, আপনি নামবেন। কারণ আপনার এমপি হইতে হবে, ভাবির ওই দায়িত্ব নাই এমপি হওয়ার। যাই হোক, আমাদের দেশে আমাদের 5টি মৌলিক সমস্যা। মৌলিক সমস্যা কি আপনি জানেন? আমার মনে হয় কাজী ফিরোজ রশিদ শেষ করুন। খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান। যে ভয়টা আমার পাওয়ার কথা, সেই ভয়টা তো আমি উত্তর, আর ভয় পেয়ে লাভ হবে না আমার। না, আপনার লাভ হবে না, আপনি বেঁচে গেছেন, আপনার ধারে কোভিড যাবে না। এবং সেই সঙ্গে যে আমার গ্রাম প্রতিবেশী দেশের মানুষ আক্রান্ত না হয় সেই চেষ্টা করতে হবে। ধন্যবাদ। না, তার জন্য আসলে আমরা মাস্ক ব্যবহার করি। আচ্ছা, উনি বলুক মিস্টার আখতারুজ্জামান, মিস্টার কাজী ফিরোজ রশিদ শেষ করুন, তারপরে। সরকার না, আজকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট লাগছে নো মাস্ক নো সেল, অর্থাৎ কাউকে দোকানে গেলে কিছু কিনতে দিচ্ছে না মাস্ক ছাড়া। এই অবস্থার মধ্যে সরকার কত বলবে? এই সারা বছর স্বাস্থ্য মন্ত্রণালয় বলতেছে, টেলিভিশন করলে বলতেছে, এখন বাদ আছে শুধু বিএনপি নেত্রী বলা। আপনি বলছেন ঠিকই যে এখন কে শুনবে? বিএনপি তো শুনবে না এই সরকারের কথা, এই গভর্নমেন্টের কথা। আপনি ম্যাডাম খালেদা জিকে দিয়ে বললাম না, এখানে কোনো বাদ, এটা তো কোনো রাজনীতি না। উনি বলে দিক যে আমার বিএনপি সবাই এখন থেকে বাইরে যদি যায়, বিনা কারণে জানি না যায়, উনি সবাই যেন মাস্ক পরে যায় এবং ঘরে এসে হাত টাত ধুয়ে ভালো করে তারপরে যদি ঘরে প্রবেশ করে। কিন্তু এইটা যদি ম্যাডাম বলুক, উনি এই যে বললাই কোনো আপত্তি নাই। ওনার সাথে আমি বলতেছি, ওনার সাথে প্রত্যেক দিন ওনার আইনজীবী যায়, আইনজীবী গেলি আইনজীবীর মাধ্যমে বলে দিক যে ম্যাডাম এইটা দেশবাসীকে বলছে এখন থেকে বিএনপি সবাই এখন আপনার যেহেতু গভর্নমেন্টের কথা শুনবেন না,
সকল আপনার টেলিভিশন শুনবেন না, ম্যাডাম না বলে তো শুনবেন না, চাইতে গেল। একটা কথাই, কোভিড নিয়ে রাজনীতি চলে না। আমাদের প্রায়োরিটি কোনটা? খাদ্য প্রথম, তারপর বস্ত্র, তারপর হবে স্বাস্থ্য, তারপর বেঁচে থাকলে শিক্ষা, এরপর বাসস্থান। এখন স্বাস্থ্যটা নিয়ে বহুত চিন্তা এই কারণে যে মানুষ, আপনি যদি হাসপাতালে দেখেন যেভাবে কান্দাকাটি করতেছে একটা সিটের জন্য, পাও ধরতেছে, এবং আমরা বলতেছি আমরা এখনই দেবো, এই রুগীটাকে সরিয়েই আপনার সিটটা দিব। তারপর যখন তার মাকে ডাক দিই, বলতেছে যে আপনার মাকে আনেন, ডাক্তাররা গেছে, বলে কিন্তু উনি ওই হুইল চেয়ারে বসে মারা গেছে। হ্যাঁ, তো এখন আমরা দিতে পারিনি, 3 ঘন্টা বসা বারান্দায়। ভীষণ খারাপ লাগে। ডাক্তাররা খুব, এই দেশের সন্তান তারা, এই নার্সরা কাঁদতে থাকে। বাসা যা ভুলে গেছে, ছোট বাচ্চা রেখে এসে ঢুকছে আর যাইতে পারছে না। এই অবস্থার মধ্যে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। প্রত্যেকটা স্বাস্থ্যকর্মী তাদেরকে উৎসাহ দেবেন। এটা একটা যুদ্ধকালীন সমস্যা। যুদ্ধের সময় যেমন আপনি যুদ্ধ করেছেন, আপনি আর্মি পার্সন ছিলেন, ডাক্তার, যুদ্ধের সময় আপনাদের কি করতে হয়, এখন তাই। এইটা কিন্তু দেশে এখন রাজনীতি করার সময় না। এখন একটা বিশেষ অবস্থার মধ্যে আমরা আছি। দেশ ভয়ানক ভাবে আক্রান্ত হয়ে যাচ্ছে। এই দেশে মানুষ যাতে বিনা চিকিৎসায় আমাদের সামনে কাঁদতে কাঁদতে সবাই না মৃত্যুবরণ করে, সেদিকে সবার নজর রাখতে হবে। যেভাবে হোক আমরা সম্পূর্ণভাবে ধরেন এই লকডাউন দিয়ে সরিয়ে না যাই, অর্থাৎ এতে একটা জায়গায় সীমাবদ্ধ থাকে। সেটা লকডাউনের অর্থ সব বন্ধ হয়ে যাবে তা না, যেখানে আছে ওইখানে সীমাবদ্ধ থাক, সারা দেশে ছড়াই না যাক। ছড়াই গেলে আপনি কিন্তু গ্রামে আপনার নাই, অক্সিজেন নাই, হাসপাতালে আপনার কিছুই নাই, এই ধরনের ডাক্তারও নাই। যে ডাক্তাররা সামনে যাবে তারা কিন্তু আক্রান্ত হয়ে যাবে। কেমন পরে যে মাস্ক পরে যে অবস্থায় যেতে হয়, সে প্রিপারেশন কিন্তু গ্রামের ডাক্তারদের নেই, এবং এখানে আইসিইউ নাই। আমাদের দেখেন কুর্মিটোলা হাসপাতালে, যেটা বড় হাসপাতালটা আছে কুর্মিটোলা, এখানে সিট আছে 250টা, 10টা আছে মাত্র আইসিইউ। এখানে ভর্তি আছে এখন প্রায় 450। যেভাবে তারা শোয়াই রেখা একটা গ্যাস সিলিন্ডার দিয়ে কোনোরকম অক্সিজেনটা একটু দিয়ে যাচ্ছে, বাচ্চাগুলো চেষ্টা করতেছে কুমিল্লা হাসপাতালে। প্রত্যেকটা হাসপাতাল ওভারফ্লো, মানুষ কান্দাকাটি যাচ্ছে। হাসপাতাল আপনি এখন রাতে খবর নেন কি অবস্থা, প্রতিদিন সংক্রমণ বাড়তেছে এবং মৃত্যুর হার বাড়তেছে। এটা আমরা দেখতে চাই না। আমরা চাই যে এটা নিয়ে কোনো রাজনীতি না হোক, মানুষ জানি একটু, আমাদের নাগরিকরা জানি সচেতন হয়। তাদের উপর যে দায়িত্ব আছে, শুধু নিজের না, আরেকজনকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তার উপর। একজন কোভিড নিয়ে ঘুরতেছে সারা দেশ, এটা হবে না। আরেকটা কথা আপনি ঠিক বলছেন যে এই যে বিয়ে শাদী, 1 সপ্তাহ আগেও 500 বরযাত্রী নিয়ে বিয়ে হচ্ছে, একটা কমিউনিটি সেন্টার খালি চল না, গ্রামে গঞ্জে বিয়ের হিলিক বললো। এইটা দেখার কেউ রল না কেন? কেন বললো হল না যে এইগুলো চলবে না, 10 জনের বেশি কেউ বিয়ে যাবে না? তারপর যদি তোমাদের আনন্দ ফুর্তি করতে হয়, যখন দিন ভালো আসবে তখন তুমি 10,000 লোকের খাও গরু জমি দিয়ে, আপত্তি নেই। এখন দেশের একটি আপৎকালীন অবস্থা, এই কোভিডের মধ্যে 10 জনের বেশি কোথাও কেউ যেতে পারবে না। আর আপনি বলছেন কোন নির্বাচন হওয়া উচিত না, স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন। কিসের স্বাস্থ্যবিধি মেনে? যখনই আপনি পাশাপাশি যাবেন 6 ফিটের মধ্যে গেলেই আপনি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি যে মাস্কটা পরেন এটা সাফিসিয়েন্ট না। আপনি যদি কোভিড আক্রান্ত হন, আপনি নিজ দিয়ে নিঃশ্বাসটা বের করতেছেন আর উপর দিয়ে টানতেছে, এখানে মাস্ক পরলেও কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমরা বলবো যে সবাই যেন ঘোরাঘুরি না করে, বিনা কারণে বাইরে না যায়। হয়তো লোকগুলো দেখেন রাস্তায় বসে খাইতেছে, গোচিপিং করতেছে। আর আপনি যে বয়ান দিলেন যে কোভিডে আমরা ভয় এখন পাই না, সরকারের ভয় পান না, কোভিডেও ভয় পান না। আর ভাই মৃত্যু তো সবাই ভয় পায়, মৃত্যু তো হবেই। সেই জন্য আপনি অকালে খামা আসার খেয়ে মরবেন কেন? আন্দোলন সংগ্রাম করে মরেন। আপনি কোভিডের যন্ত্রণায় বিনা গ্যাসে, বিনা অক্সিজেনে, বিনা চিকিৎসায় মারা যাবেন, হয় নাকি? আপনার যদি মরতে হয় বীরের বেশে মরবেন। যুদ্ধক্ষেত্রে বললে তো নাম থাকতো, কয়জন মরছে যাই, ঠিক আছে, শহীদ 71 সালে মুক্তিযুদ্ধে 20 শহীদ, বাড়ির সামনে নাম লাগতো, আর কোথাও হয়তো কেউ মনে রাখতো না। কারণ মুক্তিযুদ্ধের চেতনা খালি আমরা মুখে বলি, চেতনা আছে, কিসের চেতনা? চেতনা আছে নাকি? চেতনা ছিল কিসের? সাম্য, মৌলিক অধিকার, আইনের শাসন, কোথায় আছে চেতনা? চেতনা খালি আমাদের মুখে আছে। যখনই থেকে যাই, এই কথা কবেন না, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করবো।
চেতনা কোথাও নেই, কেউ চেতনা ধরে না। দেশপ্রেম কারোর মধ্যে আছে? যে তাই থাকতো এই 2000 বেডের হাসপাতালটা রাতারাতি এইভাবে গায়েব হয়ে যেত না। আজকে সেই হাসপাতালটা আমাদের একদিনই কাজে লাগানো যেত। তাহলে ওই যে উত্তর সিটি কর্পোরেশনের একটি মার্কেটের উপরে যে এই যে 15 কোটি টাকা খরচ করে হাসপাতাল কইরা বন্ধ রেখে দিলেন, এইটাও ওইভাবে হইতো না। দায়িত্বহীনতা এত পরিচয় আমরা দিছি। আমি মনে করি যে এখানে সবাইকে খুব সতর্ক থাকতে হবে। এই দেশের 16 কোটি মানুষ, দেশটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন করেছি। মানুষকে নিয়ে জানি অবহেলা করা না হয় সবাইকে, এবং নাগরিকদেরও তার নিজেকে সুরক্ষা করতে হবে, অপরকে সুরক্ষা করতে হবে। আমি ভালো কথা এই জন্য বলি যে এখন আন্দোলনের সময় না, আন্দোলন করতে পারবেন, বেঁচে থাকলে আপনি আন্দোলন করতে পারবেন, সংগ্রাম করতে পারবেন, নির্বাচন করতে পারবেন, সবই পারবেন। কিন্তু মানুষ যদি নাই বাঁচাই রাখা, আন্দোলনই কোথায়? আন্দোলনের আওয়াজ আছে, আন্দোলন তো না বিএনপি আন্দোলন তো উনি একা একা করতেছে। আওয়াজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করা তো এক ধরনের। যাই আমার বন্ধু মেজর আখতারুজ্জামান যতটুকু উনি বিএনপিকে সতেজ রাখতেছে কথা দিয়া, আসলে তা তো কোরামিন হয় না। বিএনপি ওইটা সুবিধা হবার লাগছে না। জি মেজর আখতারুজ্জামান, আমরা শেষ প্রান্তে জাস্ট 1 মিনিট সময় আপনার জন্য, 1 থেকে 2 মিনিট। ধন্যবাদ ফিরোজ ভাই, আপনি অনেক পার্টিকুলার কথা বলেছেন, অনেক কিছু বলেছেন। আমাদের সবাইকে বাঁচিয়ে রাখার চেষ্টা আমরা করা হচ্ছে। আজকে শিক্ষা শেষ করে দিয়েছি, বাসস্থান তো আমাদের নাই, খাদ্যের অবস্থা, কোনো মতে কৃষকরা বাঁচিয়ে রাখছে আমাদেরকে। আপনি বলেছেন আমার দেশমাতা বেগম খালেদা জিয়া, দেশমাতা খালেদা জিয়া কেন জনগণের সামনে কথা বলে না? উনি উকিলের মাধ্যমে কথা বলবে কেন? আপনি আজকে কালকে সকালে 11টার সময় ওনার কাছে সমস্ত মিডিয়া পাঠিয়ে দেন, উনি জনগণের কাছে আহ্বান জানাবে, উনি ওনার বক্তব্য পরিষ্কার ভাষায় বলে দেবে। আপনি তো তা করছেন না। আপনি বিএনপি দেশমাতা খালেদা জিয়াকে ইনভলভ করাবেন না। তার পুত্র আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে আপনি সিনে আনবেন না, তাই কথা বলতে দিবেন না, তাকে আহ্বান জানাবেন না। বিএনপির লোক আপনি টিভি দেখে না, আপনি রেডিও শুনে না, আমাদের অনুষ্ঠান শুনে না, আমার অনুষ্ঠান শুনে না। এই সরকারকে বিএনপির লোক না, সকল বিরোধী দল, হেফাজতে ইসলাম বলেন, জামাত বলেন, কমিউনিস্ট পার্টি বলেন, আপনারা শুধু ছাড়া কেউ বিশ্বাস করে না। এই সরকারের কথা কেউ শুনে না। শেষ করতে হচ্ছে। ধন্যবাদ। দলের লোক থেকে প্রতিদিন টেলিভিশন নিয়ে আসেন, বলেন রাজনীতিবিদদেরকে কথা বলতে, আহ্বান জানান জনগণের কাছে। আমি আপনাদেরকে বলছি, ধন্যবাদ মেজর আখতারুজ্জামান। মিস্টার কাজী ফিরোজ, জাস্ট 1 মিনিট সময় শেষ করবার জন্য একটি জাতীয় কমিটি করেন। আপনি সেই আমি বলবো যে মিস্টার আখতারুজ্জামান শেষ করতে হবে প্লিজ। মিস্টার কাজী ফিরোজ, আর কমিটির দরকার নাই, এত কমিটির দরকার নাই। আপনি একটা কমিটি করেন, আপনি নিজে সুস্থ থাকেন, ভাবেকে সুস্থ রাখেন, দেশবাসীকে সুস্থ থাকতে দেন। সরকার যে সমস্ত বিধিনিষেধ দেবে এগুলো মেনে চলি। আশা করি যে এই 15 দিনের মধ্যে আপনি কয়জন জনগণ প্রতিনিধিত্ব করেন ফিরোজ ভাই? কয়টা লোক আপনার পিছনে আছে? কয়টা ভোট আপনি পান? জনগণের কথা বলেন। আর জনগণ আপনার সঙ্গে আছে নাকি ফিরোজ ভাই? এটা তো ভোটের সময় না, জনগণের কথা শুনেন না কেন? জনগণের কথা শুনেন। আখতারুজ্জামান আপনি শোনার চেষ্টা করেন। আপনি বলেছেন, আপনি বলেন ফিরোজ ভাই, আমি ভোট মোটে পাবো না। জনগণের কথা আপনি বলেন না, আমি ধরে নিলাম কোভিডের ভয় দেখান, লকডাউনের ভয় দেখান, ঠিক আছে, লকডাউন করেন। আপনি বলেছেন, আপনার কথা সবাই শুনেছে। জনগণের কথা বলতে হলে আমাদের কাছে আসতে হবে, 80% জনগণের কাছে যেতে হবে। ভালো থাকেন, মুক্ত থাকেন, অক্সিজেন সিলিন্ডার লাগলে ধন্যবাদ ফিরোজ ভাই। যে এখন গণতন্ত্রের কথা বলেন আপনি, ওনাকে তো কথা বলতে দিতে হবে, শেষ করতে দিতে হবে। আপনার পিছে 80% জনগণ আছে, কিন্তু আজ পর্যন্ত আন্দোলনের ধারে গেছে সরকারের। আমি বুঝি না কত জনগণ আছে ঘরে বসে 80% যান, আমি 100% কইতে পারি। আপনার 80% না, আপনার যদি 30% জনগণ থাকতো তাহলে আমরা আন্দোলন করে অনেক আগিয়ে আপনি পারতেন। আপনার কয়জন লাগে? আইব খান আমাদের পক্ষে ছিল না, মোনাম খান আমাদের পক্ষে ছিল না, আমাদের পক্ষে এই প্রধানমন্ত্রী ছিল না, আমাদের পক্ষে প্রেসিডেন্ট ছিল না, কিন্তু আমরা আন্দোলন করছি কৃষির উপরে, আমরা যুদ্ধ করছি কৃষির উপরে। জিনিস নেই, সব দেশের আপনারা নষ্টিয়া আর দোষ দেশ সরকারের।
নিজে ধন্যবাদ। পারেন না, ঘরে বসে আন্দোলন করতেছেন। ধন্যবাদ মিস্টার কাজী ফিরোজ রশিদ এবং আপনার পক্ষে লোকই নাই। মিস্টার মেজর আখতারুজ্জামান। জনগণ কার সঙ্গে আছে কার সঙ্গে নেই সেটি আসলে বোঝারও খুব একটা সুযোগ বা উপায় নেই, কিন্তু মূল কথা এখনকার যুদ্ধটা কোভিডের সঙ্গে, এবং এই যুদ্ধকে আসলে জয় করতে হবে এই কারণে যে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এবং বেঁচে থাকলে নিশ্চয়ই বাকি সমস্যার সমাধানও করা সম্ভব হবে। এবং বেঁচে থাকার জন্য একমাত্র উপায় হচ্ছে মাস্ক পরা, টিকা নেয়া, শারীরিক বা পারস্পরিক দূরত্ব বজায় রাখা, কোনো সভা সমাবেশ থেকে নিজেদেরকে দূরে থাকা, এবং এর কোনো বিকল্প নেই। স্বাস্থ্যবিধি, হাত ধোয়ার অভ্যাস করা, নিজের হাতটাকে নাক মুখ চোখের কাছে না নেয়া, এগুলোই হচ্ছে একমাত্র সমাধান। এবং নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে সহায়তা করুন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।